আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভিসা, বাণিজ্য, সংস্কৃতি সহ বাংলাদেশ পাকিস্তান 1 চুক্তি ও 4 সমঝোতা স্মারক সই। 71-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন। প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার 18 আসনের শুনানি। সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুললেন অধ্যাপক রেহমান সোবহান। অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, আইনজীবী ও তরুণ গবেষকদের আলোচনা। ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে টানতে নানান প্রতিশ্রুতি। শারীরিকভাবে অক্ষমদের চলাচলের ব্যবস্থায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অঙ্গীকার। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে চুক্তি সইয়ের সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসাক দার ছিলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। চুক্তি হয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয়। এছাড়াও দুদেশের বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ও 3 বছর মেয়াদী সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, সরকারি বার্তা সংস্থা ও গবেষণা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, 71-এ গণহত্যা সহ অমীমাংসিত বিষয়গুলো একাধিকবার সমাধান হয়েছে। তিনি বলেন, 74-এর চুক্তি ঐতিহাসিক। পরে প্রেসিডেন্ট মোশাররফের বাংলাদেশ সফরেও বিষয়টি সমাধান হয়েছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল বুলেট খান বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে। The High Commissioner to exchange that the scope and the possibility of doing good for the two peoples of the two countries is tremendous. There is a lot of complementarity which is possible between our two economies and the intermediary goods. So we are working together, to reach a new height in our economic trade relationship. Process of finalizing the airline and the terms and all processes to be completed as soon as possible. The Deputy Prime Minister who had arrived today and has affirmed that the company which will be following up with this route. বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্রিফিং করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফরেন সার্ভিস একাডেমিতে সেই ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। ব্যবস্থাটাতে চীনের উৎসাহ আছে, পাকিস্তানের উৎসাহ আছে। আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না, আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন, আরও দেশকে নিয়ে আসেন, আমরা একসাথে করছি। আমাদের সেই অবস্থান কিন্তু এখনও তাই আছে এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছে এবং আগামীতে হয়তো সেটা হবে। তো শেষ করতে দেন আমাকে। তো এটার কারণে কিন্তু ওই যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না। এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে হবে। সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটেই বিষয় না। তো
আনরিজলভ ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। তাহলে কি স্যার তারা আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত? না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। এবং আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। স্যার উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। তিনটা বিষয় আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি, দ্বিতীয় বিষয় কিন্তু তিনটি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণভাবে আমি কিছু কিছু তথ্যের সম্মুখীন হয়েছি, সেটা অবশ্য এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি। কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে এটা নিয়ে, কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলিতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু পাকিস্তানের সাথে এটা বিষয়টা এখনো ওই পর্যায়ে নেই। আমি এই ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন, যেহেতু আমি তো বলেছি যে আমরা আমাদের অবস্থানটাকে না দেখুন, এটা আমার উপরে ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি আপত্তির উপর শুনানি করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের শুনানিতে আছেন প্রধান নির্বাচন কমিশনার, ৪ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ১৮টি আসনের দাবি আপত্তি নিয়ে শুনানি হচ্ছে। শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এই ৪ দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০টি আসনের মধ্যে ৩৯টি সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করেছে ইসি। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালিত হচ্ছে। সকাল ৮টার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালী, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার সহ জেলার অন্তত 10টি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। গেল ৩০শে জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। 25শে আগস্ট নির্বাচন কমিশনের দফতরে এ ব্যাপারে শুনানি হবার কথা রয়েছে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে আগামীতে একটি ভয়ঙ্কর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। কিছু দলের কারণে দেশে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, দেশ ও জাতির স্বার্থে নীতিমালায় কোনো পরিবর্তন করতে হলে তা নির্বাচিত সরকার করবে।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সংস্কারের ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনায় তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে কি কি বিষয় সংস্কার করা হবে সেই প্রস্তাবগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের কাছ থেকেই আসা উচিত ছিল, কিন্তু তিনি এবং তার সরকার বিষয়গুলো সুশীল সমাজের কাছে মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। ওই আলোচনায় আরও এক অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের বদলে বিভ্রান্তি বাড়ছে। রিজভী নাজের রিপোর্ট। সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শনিবার রাতে অনলাইন আলোচনার আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেশাজীবীরা যুক্ত ছিলেন ভার্চুয়ালি। অর্থনৈতিক সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, প্রতিশ্রুতি, প্রতিবন্ধকতা, বাস্তবতা শিরোনামে আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। সংস্কারের আলোচনার অবস্থা নিয়ে আক্ষেপ জানান প্রধান অতিথি ডক্টর রেহমান সোবহান। Now, what is surprising about the reform process is that the reforms and their prioritization should have actually originated from the chief advisor to the caretaker government. He should invest not just his official authority, but his authority as Bangladesh's premier citizen and a leading and recognized personality in the global community, which gives him a huge authority. He has not done that, and his government has not done that. This task has been left to a small group of civil society members. সংস্কারের নামে আদতে সরকার কি করতে চাইছে তা জানতে চান দেশের নাগরিকরা। রিফর্মের বদলে অ্যাকচুয়ালি উই আর বেসিক্যালি muddling along এক অর্থে, বাট ইটস টু আর্লি অবভিয়াসলি টু কনক্লুড অন দিস। সেই 10টা কমিশন মূলত কিন্তু তারা পলিটিক্যাল সংস্কার করতেছে, কিছু সংস্কার কিন্তু অলরেডি করে ফেলছে, যেমন মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলার জন্য যা যা করা দরকার সেগুলো খুব অ্যাক্টিভলি করতেছেন। সরকারে চট্টগ্রাম এবং এনজিও প্রতিনিধিদের প্রভাব বেশি হওয়ার সমালোচনা করেন আলোচনার সঞ্চালক, জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান ডক্টর নজরুল ইসলাম। রিজভী নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কল্যাণে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে চাইছে প্যানেলগুলো। গবেষণার মান উন্নয়ন, শারীরিকভাবে অক্ষমদের চলাচলের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বলছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। ডাকসু প্যানেল ভিত্তিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ভাবনা নিয়ে মিথিলা নাজরিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। এরই মাঝে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটি দলই প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে আছেন স্বতন্ত্র শিক্ষার্থীরা। নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের নিয়ে 24 গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের বাস রুট নিয়ে যত সমস্যা সেটা সমাধানের ক্ষেত্রে রাফিজ খানের নাম সবার প্রথমে আসে। সাধারণ ছাত্রদের কাছে অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় যাবেন। আমি মনে করি যে আমাদের প্যানেলের প্রত্যেকটি সম্পাদক, প্রত্যেকটি সদস্য অতটুকু যোগ্যতা সম্পন্ন যে তারা সাধারণ শিক্ষার্থী যদি এই ছেলেটির নাম দেখে, এই ছেলেটি বা মেয়েটির নাম এই প্যানেলে দেখে, তখনই কিন্তু সাথে সাথে তারা এই প্যানেলকেই বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়ন, অ্যান্টি হ্যারাসমেন্ট সেল কার্যকর করা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা সহ নানা প্রতিশ্রুতি প্যানেল সদস্যদের। যে নারীরা বিভিন্ন সময় কিন্তু ডিপার্টমেন্টগুলোতে টিচারের দ্বারা বা ক্লাসমেটের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো এই জায়গাটাতে কাজ করতে হবে, যে জায়গাগুলোতে সেলগুলো নেই সেখানে তৈরি করতে হবে এবং যে জায়গাগুলোতে আছে সেখানে কার্যকর করতে হবে। ভর্তি হওয়ার পর থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ভর্তির টাকা দেওয়া থেকে শুরু করে সার্টিফিকেট তোলা থেকে শুরু করে একদম পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত এই রেজিস্ট্রার বিল্ডিংয়ে অসংখ্য যাওয়া আসা করা লাগে। সো এই রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি সমাধান আমরা একটি স্মার্ট কার্ডের মাধ্যমে করতে পারি। আপনারা যদি সেন্ট্রাল লাইব্রেরির দিকে দেখেন এখানে মেইন রাস্তাতেই সিঁড়ি দেয়া এবং আবার ডিভাইডার দেওয়া আছে চারটা। দ্যাটস মিন এটা আমাদের যে পিডাব্লিউডি বন্ধুরা যারা আছে তাদের জন্য মোটেও অ্যাক্সেসিবল না। আমি কাজ করব পিডাব্লিউডি স্টুডেন্টসদের জন্য, নট অনলি তাদের, আমি সবার জন্যই কাজ করব যাতে প্রত্যেকটা স্পট অ্যাক্সেসিবল হয়। নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যাশার কথা তুলে ধরেন প্যানেল সদস্যরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে বর্ষা মৌসুম জুড়ে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের এই অভিযানে সহযোগিতা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশিষ্টজনেরা। আজার হিরার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
সবুজ পাহাড়, ঝর্ণা, গুহা, ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর ব্যতিক্রমী জীবনাচারের জেলা হিসেবে খ্যাতি রয়েছে খাগড়াছড়ির। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পাহাড় কাটা, বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বাংলালিংকের সহযোগিতায় খাগড়াছড়িতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। খাগড়াছড়ির নানা ধরনের যে সবুজায়ন, এর মাধ্যমে কিন্তু যখন মানুষ তারা যখন বড় হয় তাদের চোখের জ্যোতি কিন্তু অনেক ভালো থাকে এবং এই কারণেই কিন্তু বৃক্ষরোপণ কিন্তু করতে হবে সারা বাংলাদেশে। আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আবহে সেজে ওঠে খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয়, এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়। আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। গাছ আমাদের জীবনের পরম বন্ধু এবং উপকারী। এই গাছ লাগানোর ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। ফলজ ঔষধি সব গাছ বাচ্চাদের হাতে দিয়ে আমরা গাছ লাগানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন কেন্দ্রিক এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা বাংলালিংক পরিবার অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হোক সেটা আমরা চাই। ব্যাপক হারে বন ধ্বংসের কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই ব্যাপক হারে বৃক্ষরোপণ করা দরকার। এই উদ্যোগের ফলে এই খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের একটা বিশাল সমারোহ ঘটবে বলে আশা করি। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও গুইমারার প্রত্যন্ত অঞ্চলেও রোপণ করা হচ্ছে ফলদ, বনজ, ঔষধি সহ নানা প্রজাতির গাছ। নির্মল পরিবেশ গড়তে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। নিটোল টাটা কৃষি সংবাদ। রংপুরে আউশের জাত ব্রি ৯৮ ধান উৎপাদন করে লাভবান হয়েছেন কৃষক। পতিত জমিতে এ জাতের ধান উৎপাদনে বেড়েছে ফসলের নিবিড়তা, সেই সাথে পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে অধিক ফলন হওয়ায় আয়ও বেড়েছে কৃষকের। ব্রি ৯৮ জাতের আবাদ বাড়াতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ের করতোয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত একর ফসলি জমি সহ বসতবাড়ি। বিরূপ পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। জরুরি ব্যবস্থাপনা চাহিদার বিপরীতে বরাদ্দ পেলে বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভিসা, বাণিজ্য, সংস্কৃতি সহ বাংলাদেশ পাকিস্তান এক চুক্তি ও 4 সমঝোতা স্মারক সই ৭১ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানি করছে নির্বাচন কমিশন। প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার 18 আসনের শুনানি। সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুলেন অধ্যাপক রেহমান সোবহান। অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, আইনজীবী ও তরুণ গবেষকদের আলোচনা। ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে টানতে নানান প্রতিশ্রুতি, শারীরিকভাবে অক্ষমদের চলাচলের ব্যবস্থায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অঙ্গীকার। এবং সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় গুরুত্ব আরোপ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।